আকাশ প্রতিরক্ষা জোরদারে সুইডেনের দ্বারস্থ জেলেনস্কি। হরমুজ সংকট নিয়ে প্যারিসে বিশ্ব নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক। নেটো ভাঙবে না, মিত্রদের পাশেই থাকবে আমেরিকা, এস্তোনিয়া। ক্ষমতা গ্রহণের আগেই ইইউ এর সঙ্গে বিরোধ মেটাতে এবং জব্দকৃত তহবিল ছাড় নিতে সংকল্পবদ্ধ হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মেসিয়ার। ফ্রান্সে শতাধিক লেখকের একযোগে পদত্যাগের মধ্য দিয়ে নজিরবিহীন প্রতিবাদ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। ইস্টারের যুদ্ধবিরতির পর আবারও পাল্টাপাল্টি হামলা শুরু ইউক্রেন রাশিয়ার। বৃহস্পতিবার ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুয়াপোসে তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় 2 জন নিহতের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ক্রেমলিনের অভিযোগ, ইউরোপ ও ব্রিটেন ড্রোন সরবরাহ বাড়িয়ে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে। তবে এই পরিস্থিতিতে রুশ হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা জোরদারে চলতি বছরই সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরু করতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে বৃহস্পতিবার ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন আহত এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুয়াপসে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তেল নেভাতে অন্তত ১৭৭ জন ফায়ার ফাইটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ৩২ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানায় রয়টার্স। ভয়াবহ এই হামলায় এক কিশোরী সহ অন্তত 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। এছাড়া হামলায় একটি অয়েল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপ ও ব্রিটেন ড্রোন সরবরাহ বাড়িয়ে এই যুদ্ধে এখন সরাসরি জড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়েছেন যে ইউরোপের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। এমন পরিস্থিতিতে রুশ হামলা মোকাবেলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে তৎপর কিয়েভ। চলতি বছরই সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরু করতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রেক্ষাপটে ইউক্রেনের লভিভ শহরে সুইডেনের রাজা সৌরস কার্ল গুস্তাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জেলেনস্কি। এই বৈঠকে মূলত আকাশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং 2026 সালের জন্য 4 বিলিয়ন ইউরো সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে নতুন ও শক্তিশালী এই কর্মসূচির জন্য আমরা কৃতজ্ঞ। এটি সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে গঠিত আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বহরকে সহায়তা করবে। আমরা অত্যন্ত আশাবাদী এবং পাইলটরা চলতি বছরই যেন বিমানের প্রশিক্ষণ শুরু করতে পারে এ বিষয়ে আলোচনা করা হবে। জ্বালানি অবকাঠামো আর লোকালয়ে পাল্টাপাল্টি এই হামলা ইউক্রেনের যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। একদিকে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ, অন্যদিকে শক্তি বৃদ্ধির মহড়া। সব মিলিয়ে রণক্ষেত্রের উত্তেজনা এখন চরমে। ইসরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল সংঘাতের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল করতে প্যারিসের এলিসি প্যালেসে কূটনৈতিক তৎপরতায় একজোট হয়েছেন ইউরোপিয়ান শীর্ষ নেতারা। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। বিশ্ব জ্বালানি বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করতে এবং নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতেই প্রায় 40টি দেশের এই বিশেষ আয়োজন। তবে তাদের এই আলোচনা চলাকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল করতে ফ্রান্সে কূটনৈতিক তৎপরতায় একজোট হয়েছেন ইউরোপিয়ান শীর্ষ নেতারা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার প্যারিসের এলিসি প্যালেসে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স এবং ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সহ প্রায় 40টি দেশের প্রতিনিধিরা সশরীরে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের মূল লক্ষ্য ওয়াশিংটনকে এই বার্তা দেয়া যে পরিস্থিতি অনুকূলে এলেই হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে প্রস্তুত তার ইউরোপিয়ান মিত্ররা। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এবং পরবর্তী আমেরিকান অবরোধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসনে একটি বহুজাতিক সামরিক পরিকল্পনার ভিত তৈরি করাই এই আলোচনার উদ্দেশ্য। কিয়েভ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পরিস্থিতিকে 2022 সালের কৃষ্ণসাগর অবরোধের সাথে তুলনা করেছেন। বিশ্ব এখন জানে এই প্রণালীটি কেন গুরুত্বপূর্ণ। রাশিয়ার কৃষ্ণসাগর অবরোধের সময় আমরা যে ধরনের যুক্তিতর্ক শুনেছিলাম, আজ হরমুজ প্রণালীর ক্ষেত্রেও একই আলোচনা হচ্ছে। সমুদ্রপথের নিরাপত্তা কোনো একক দেশের নয়, বরং একটি বৈশ্বিক সম্পদ এবং এটি সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সহযোগীদের সিদ্ধান্ত যেন জোরালো হয় সেই প্রত্যাশাই করছি। তবে বিশ্ব নেতাদের এই উচ্চ পর্যায়ের বৈঠকের আগে বার্লিনে এক জরুরি সংবাদ সম্মেলনে জার্মানি তাদের অবস্থান স্পষ্ট করেছে। জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সংঘাত চলাকালীন সময়ে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবেন না। একটি টেকসই শান্তি চুক্তি এবং আন্তর্জাতিক ম্যান্ডেট ছাড়া জার্মান নৌবাহিনীকে মোতায়েন করার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। অবশ্যই আমাদের একটি টেকসই এবং স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হবে। একটি প্রকৃত যুদ্ধবিরতি এবং পরিস্থিতির স্থিতিশীলতা প্রয়োজন। চ্যান্সেলর যেমনটি বলেছেন, কোনো নির্দিষ্ট মিশন নিয়ে আলোচনার আগে আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ম্যান্ডেটের সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনো সেই পর্যায় থেকে অনেকটা দূরে আছি। যদিও জার্মানি এখনই অভিযানে নামছে না, তবে তাদের নৌবাহিনী কারিগরিভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশেষ করে মাইন অপসারণে জার্মান ইউনিটের বিশেষ দক্ষতা রয়েছে, যা ভবিষ্যতে সম্ভাব্য মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জার্মান নৌবাহিনী সবসময় প্রস্তুত থাকে। যদি কোনো কাজ দেয়া হয় তবে তারা তা সফলভাবে সম্পন্ন করে। বিশেষ করে আমাদের মাইন কাউন্টার মেজার্স ইউনিটের উচ্চ পর্যায়ে দক্ষতা ও পেশাদারিত্ব রয়েছে। রাজনৈতিক ম্যান্ডেট পাওয়া গেলে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। প্যারিসের এই বৈঠক থেকে উঠে আসা সিদ্ধান্তগুলোই আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বহুজাতিক সামরিক পরিকল্পনা সভার মূল ভিত্তি হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এই আলোচনা চলাকালীন এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এর পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ধন্যবাদ জানিয়েছেন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় নেটোর সক্ষমতা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আশার কথা শোনালেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া আক্রমণ করলে আমেরিকা অবশ্যই তার মিত্রদের রক্ষায় এগিয়ে আসবে। তবে ইউরোপিয়ান দেশগুলো এখনও এককভাবে রাশিয়াকে মোকাবিলা করার জন্য প্রস্তুত নয় বলে সতর্ক করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেও পেভকুর এই সংকটকে দীর্ঘদিনের সম্পর্কের মাঝে থাকা চড়াই উতরাইয়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, এস্তোনিয়া তাদের জিডিপির 5.1% প্রতিরক্ষা খাতে ব্যয় করছে। পেভকুরের মতে, ইরান যুদ্ধের অবসান ঘটলে আমেরিকা পুনরায় ইউক্রেন সংকটপূর্ণ মনোযোগ দিতে পারবে, যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। It is our duty and the responsibility to keep NATO together because we all will only benefit from this. And when we lose that unity, then it's not only about Europe, it's also about the US who will lose a very big ally. So this is why to be honest, I don't believe that NATO will collapse. I believe that when there are bumpy roads, then it is normal that we solve these bumpy roads. হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে এখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণের অপেক্ষায় পিটার ম্যাজিয়ার। নতুন সরকার গঠনের আগেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জমে থাকা বিরোধ মেটাতে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ইউরো তহবিল ছাড় নিতে সংকল্পবদ্ধ পিটারের তিৎসা পার্টি। তবে দায়িত্ব নেয়ার আগেই বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে নথিপত্র ধ্বংসের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। একই সাথে জ্বালানি নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন এই নেতা।
হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন পিটার ম্যাজিয়ার। শুক্রবার বুদাপেস্টে নতুন পার্লামেন্টারি সেশনের প্রস্তুতির ফাঁকে তিনি দেখা করেন ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধিদের সাথে। ম্যাজিয়ারের প্রধান লক্ষ্য 31 অগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই ইইউ এর জব্দ করা কয়েক বিলিয়ন ইউরো ছাড় করা। তিনি স্পষ্ট জানিয়েছেন, হাঙ্গেরির জনগণের এই ন্যায্য পাওনা আদায়ে এক মুহূর্ত সময়ও নষ্ট করতে রাজি নন তিনি। আমাদের হাতে একদমই সময় নেই। সরকার গঠনের আগেই আমরা ইউরোপিয়ান কমিশনের সাথে শর্তগুলো নিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছি, যা দ্রুত আইনে রূপান্তর করা হবে। আমি খুবই আশাবাদী যে আমরা হাঙ্গেরির জনগণের এবং ব্যবসায়ীদের প্রাপ্য অর্থ পুরোটা ফিরিয়ে আনতে পারব। তবে ক্ষমতা হস্তান্তরের এই সন্ধিক্ষণে ম্যাজিয়ারের সবচেয়ে বড় উদ্বেগ বিদায়ী প্রশাসনের দুর্নীতি আড়াল করার চেষ্টা। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র ধ্বংস করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এই অপরাধ রুখতে সাধারণ কর্মকর্তা ও জনগণের তথ্য দেওয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে তার দল তিসা। আমাদের কাছে নথিপত্র নষ্ট করার সুনির্দিষ্ট ছবি ও ভিডিও আছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি এই অপরাধে অংশ নেবেন না। এসব নথিপত্র কোনো ব্যক্তির নয়, বরং হাঙ্গেরি রাষ্ট্রের সম্পদ। দায়বদ্ধতা নিশ্চিত করতে এসব রক্ষা করা জরুরি। ম্যাজিয়ার কেবল অভ্যন্তরীণ দুর্নীতি নয়, গুরুত্ব দিচ্ছেন জ্বালানি ও সীমান্ত নিরাপত্তাতেও। তিনি নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহেই রাশিয়ার ড্রুজবা পাইপলাইন দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হতে পারে। একই সঙ্গে অভিবাসন ইস্যুতেও নিজের কঠোর অবস্থান বজায় রেখেছেন তিনি। ম্যাজিয়ারের মতে হাঙ্গেরি অবৈধ অভিবাসন রুখতে কঠোর থাকবে এবং বিতর্কিত সীমান্ত দেয়াল সংস্কার করা হবে। তবে তা করা হবে ইউরোপিয়ান আইনি কাঠামোর মধ্যে থেকে। আমরা ইউরোপিয়ান নেতাদের স্পষ্ট জানিয়ে দেব যে অবৈধ অভিবাসনের বিষয়ে হাঙ্গেরি অত্যন্ত কঠোর। আমরা কোনো অভিবাসন প্যাক্ট বা বন্টন নীতি মেনে নেব না। দক্ষিণ সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করা হবে। আমরা হাঙ্গেরি এবং ইউরোপকে অবৈধ অনুপ্রবেশ থেকে রক্ষা করতে চাই। অন্যদিকে টানা 16 বছর ক্ষমতায় থাকার পর পরাজয়ের গ্লানিতে ভেঙে পড়েছেন ভিক্টর অরবান। ফুটবল অনুরাগী এই নেতা তার এক সাক্ষাৎকারে পরাজয়ের বেদনাকে খেলার মাঠের হার জিতের সাথে তুলনা করেছেন। সত্যি বলতে আমি এখন ক্লান্তি, বেদনা আর এক ধরনের শূন্যতার সাথে লড়াই করছি। আমার দল যদি চায় আমি বেঞ্চে বসে থাকি, তবে তাই করব। আর যদি আমাকে আবার দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, তবে আমি পরবর্তী যুদ্ধের জন্য তাদের প্রস্তুত করে মাঠে নামব। আগামী মে মাসের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন পিটার ম্যাজিয়ার। একদিকে দুর্নীতিমুক্ত হাঙ্গেরি গড়া, আর অন্যদিকে ইউরোপের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশীয় স্বার্থ রক্ষা, এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছেন হবু প্রধানমন্ত্রী। নিজিয়া জামি, TBN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের প্রকাশনা প্রতিষ্ঠান এডিশন গ্রাসে থেকে চলতি সপ্তাহে 200-রও বেশি লেখক সরে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান বিনিয়োগকারী ধনকুবের ভিনসেন্ট বোলরের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিবাদে এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন লেখকরা। সাম্প্রতিক বছরগুলোতে বেলোরের মালিকানাধীন গণমাধ্যমগুলোতে ডানপন্থী প্রভাবের কারণে অপরাধ ও অভিবাসন ইস্যুতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে মেরিন লেপেনের দল ন্যাশনাল র্যালির রাজনীতিকদের নিয়মিত প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে। একটি খোলা চিঠিতে গ্রাসের বেশ কয়েকজন লেখক বলেছেন, তারা সংস্কৃতি ও গণমাধ্যমের সর্বত্র কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়ার মতো আদর্শিক যুদ্ধে জিম্মি হতে চান না। তারা চান না তাদের ধারণা বা কাজ কারো ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাক। গত মঙ্গলবার কোনো ব্যাখ্যা ছাড়াই প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী অলিভিয়ার নোরা হঠাৎ পদত্যাগ করার পরই এই প্রতিবাদ শুরু হয়। তবে প্রধান নির্বাহীর পদত্যাগ এবং শতাধিক লেখকের প্রতিষ্ঠান পরিত্যাগের বিষয়ে এডিশনস গ্রাসে এবং ভিনসেন্ট বোলরের এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TBN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।